দেখতে দেখতে ২ মাস কেটে গেল। মোজাম্মেলকে হারিয়েছে পদ্মদের সুন্দর পরিবারটা। সবাই চেষ্টা করছে আস্তে আস্তে সব ভুলে যেয়ে জীবনটা এগিয়ে নেওয়ার। কিন্তু যখন জ্যোৎস্না উথাল-পাথাল করে উঠোনটায়, ঠিক তখন কুহুর মনটা বিষাদে ছেয়ে যায়। কিংবা যখন মোজাম্মেলের প্রিয় খাবার রান্না হয়, পুষ্পের আর সেদিন খেতে মন চায় না। আর পদ্ম তো একা থাকলেই মামার কথা মনে করে কাঁদে। নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না। মোজাম্মেল যেন বাড়িটার মধ্যেই আছে, ওদের সবার সাথে। সেতারা ইদানিং তার বড় মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করে। মেয়েটার বয়স তো থেমে থাকবে না। সংসারের সব দায়িত্ব ওর কাঁধে তুলে দিয়ে মেয়েটার কোনো ক্ষতি করে ফেলবে না তো আবার। সেতারা মেয়ের মুখের দিকে তাকাতে পারে না আজকাল। তার যখন জন্ম হলো, মেয়ের দাদি মেয়েকে প্রথম কোলে নেয়। কোলে নিয়ে এসে বলেছিল, ও বউ, দেখ তোর কোলে একটা পদ্ম ফুল এসে ফুটেছে। তুই তো দেখতে পাতিলের কালির নাহান। তোর মাইয়ের এত রূপ আইলো কোথা থেকে? এ তো যেন গোবরে পদ্ম ফুল। সেতারা সেদিন একটু রাগ করেনি তার শাশুড়ির কথায়, বরং মেয়েটার মুখ দেখে খুশিতে কেঁদে দিয়েছিল। ছোট ঘরটার মধ্যে যেন চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। মেয়ের দাদি তখন মেয়েকে তার কোলের কাছে শুইয়ে দিয়ে বলেছিল, এই নে বউ, তোর পদ্ম ফুল। এমন ফুলের মতো মেয়ের নাম রাখিস পদ্ম। সেতারা মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে ডাক দিয়েছিল, পদ্ম, আমার পদ্মমা। সেই রূপের রানী মেয়েটার দিকে আজকাল তাকাতেই সেতারার বুকটা হু হু করে ওঠে নোনা ব্যথায়। মায়ের মন তো সব বোঝে। মেয়েটা যে অল্প কদিনেই আরিফকে ভালোবেসে ফেলেছিল, কতটা সে আর কেউ না বুঝুক, সে ভালো করেই বোঝে। মেয়ের জীবনে সেই প্রথম বাইরের কোনো পুরুষ, তাই ভালোবাসাটাও ছিল একদম খাঁটি, কোনো খাত ছিল না তাতে। পদ্ম, আসবো মা? পদ্ম নিজের ঘরে বসে স্কুলের খাতা দেখছিল। মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলো, মেয়ের ঘরে আসতে বুঝি মায়ের অনুমতি লাগে মা? সেতারা হাসে, কি মায়াবতী তার এই মেয়েটা, যে কেউ মুগ্ধ হতে বাধ্য। সেতারা মেয়ের পাশে এসে বসে, পদ্মর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মারে, তুই ভালো আছিস তো? পদ্ম চশমা খুলে মায়ের দিকে তাকিয়ে ছোট্ট করে হাসে। এরপর মায়ের কাঁধে হাত দিয়ে বলে, ভালো আছি মা, তোমরাই তো আমার পৃথিবী। পুরো পৃথিবী পাশে থাকলে ভালো না থেকে পারা যায়? সেতারার মনটা কেমন করে ওঠে। মেয়েকে এক হাত দিয়ে জড়িয়ে বলে, নিজের জন্য কবে ভাববি? কেন মা, ভাবছি তো। নিবিড়ের আর ২ বছর পর পড়া শেষ হয়ে গেলে নিশ্চয়ই একটা ভালো চাকরি পেয়ে যাবে ও। এরপর লাল টুকটুকে একটা বউ আনবো ওর জন্য। পুষ্প, কুহু আর মাহি পড়াশোনা শেষ করে চাকরি করবে, বিয়ে করবে, এই তো কত কিছু ভেবে রেখেছি। সেতারা মেয়ের মুখটা নিজের সামনে এনে বলে, আর তোর কি হবে? তুই সারা জীবনের সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের জীবনটা শেষ করে দিবি? পদ্ম স্নান হাসে। এই ২ মাসে আরিফের সাথে তার কোনো রকম কথা বা দেখা কিছুই হয়নি। আরিফ ইচ্ছা করেই তার সামনে আসেনি। একদিক থেকে বরং ভালোই হয়েছে পদ্মর। তাকে দেখলেই পদ্মর অশান্ত মন আবার উথাল-পাথাল করতো অকারণে। সে জানে না তার এই অনুভূতি কি আবেগ, নাকি মোহ, নাকি সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা কি এত তাড়াতাড়ি হয়? তাহলে সে কেন এখনো ভুলতে পারছে না আরিফকে? সেই ১০০ পদ্মফুল, সেই কাছে আসা, আর সেই বৃষ্টির দিন। না না, পদ্ম আর ভাবতে পারে না, চোখ বন্ধ করে ফেলে। কি রে পদ্ম, চুপ করে আছিস কেন? তোর নিজের জন্য কি কিছুই ভাববি না তুই? পদ্ম উঠে দাঁড়ায়। তার এই জানালা দিয়ে আকাশ দেখা যায়। আজ পূর্ণিমা না হলেও আকাশে চাঁদ উঠেছে। সেই জ্যোৎস্না ঢুকেছে তার ঘরে। এমন সুন্দর প্রকৃতির রূপ বেশিক্ষণ দেখা যায় না, কষ্ট হয়। নিজেকে তুচ্ছ মনে হয়। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে পদ্ম বলে, প্রকৃতি সবসময় একই নিয়মে চলে না মা। সব কিছু আমাদের হাতেও থাকে না। আমরা যা চাই তা পাই না, আবার যা পাই হয়তো তা চাই না। সেতারা মুখ গোমরা করে বলো, তোর এত কঠিন কথা আমি বুঝি না। আমি শুধু মরার আগে তোর হাসি মুখ দেখে যেতে চাই, তোকে সুখী দেখতে চাই। পদ্ম কিছু বলার আগেই ওরা দুজনই থেমে যায়। খুব সুন্দর সুর ভেসে আসে। কুহু গান গাইছে, কি যে দরদ ঢেলে গাইছে ও। বাবা মারা যাওয়ার পর প্রথম গান গাইছে সে। ওর সুরে কি নিদারুণ কষ্ট লুকিয়ে আছে। পদ্ম উকি দিয়ে বাইরে তাকায়। সেই শান বাঁধানো জায়গাটায় একা বসে আছে কুহু। চাঁদের আলো পড়েছে তার মুখে। সেই আলোয় পদ্ম দূর থেকে দেখতে পায় কুহুর গাল চিকচিক করছে পানিতে। পদ্মর গলার কাছে একটা নোনা কষ্ট দলা পাকিয়ে যায়। তখন কুহুর সুর ভেসে আসছে, সে অভিমানী। আজও তো বলেনি আসবে কি না সে ফিরে। চাঁদ কেন আসে না আমার ঘরে? পদ্মের খুব কষ্ট হচ্ছে ইদানিং। স্কুল ছুটির পর আর বাড়িতে আসে না সে। পাশের একটা হোটেলে বসে কিছু খেয়ে নেয় দুপুরে। একটু পরেই কোচিংয়ে ক্লাস নিতে চলে যায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তার প্রতিদিন।
তাও সে খুশি। কিছু অতিরিক্ত আয় তো আসছে সংসারে। নিবর যদিও এখন কিছুই নিতে চায় না তার কাছ থেকে। সে নাকি খুব ভালো কিছু টিউশন পেয়েছে ঢাকাতে। সেই টাকাতেই চলে যাচ্ছে তার। পুষ্পার কুহুর সামনে পরীক্ষা। তাদের জন্য আলাদা ফলমূল খাবার কিনতে হয় পদ্মকে। এই আয়টুকু না থাকলে আসলেই সম্ভব হতো না। আজ কোচিং থেকে বের হতে বড্ড দেরি হয়ে গেল। পদ্ম জোরে জোরে পা চালিয়ে হাঁটছে। রিক্সা নিয়ে টাকা অপচয় করতে চায় না সে। রাস্তা বেশ ফাঁকা। একটু আগেই মাগরিবের আজান দিয়েছে। সবাই মসজিদে ঢুকেছে। রাস্তায় তেমন বেশি মানুষ নেই। পদ্ম এদিক ওদিক তাকিয়ে ভালো করে শাড়ির আঁচলটা টেনে জোরে জোরে পা চালাতে থাকে। হঠাৎ ওর সামনে তিনজন পুরুষ মানুষ এসে দাঁড়ায়। পদ্মের বুকটা কেঁপে ওঠে। সে আমতা আমতা করে বলে, আপনারা কে? আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? তিনজনের মধ্যে মাঝের লোকটা হলো মজিদ। সে দাড়ি চুলকে বলল, চলেন ম্যাডাম, আপনারা বাড়ি পৌঁছাই দিয়ে আসি। পদ্ম হেঁটে এগিয়ে যেতে চায়। আমি একাই যেতে পারবো, আপনারা পথ ছেড়ে দাঁড়ান। মজিদ সরে না, দাঁড়িয়ে থাকে পদ্মর সামনে। পদ্ম ঝাঁঝের সাথে বলে, কি সমস্যা কি আপনাদের? আমি কিন্তু চিৎকার করে মানুষ ডাকবো। মজিদ হেসে দেয়। সেই সাথে পাশের দুজনও হাসে। ম্যাডাম মনে হচ্ছে ভালোই মুভি দেখেন। দেখেই করেন চিৎকার। মুভির মতো কেউ আসবে নাকি আপনারা বাঁচাইতে? আপনার হিরো আছে? চিৎকার করেন দেখে আসে কিনা। পদ্ম আহত গলায় বলো, কেন বিরক্ত করছেন ভাই? আমার পিছু ছাড়েন, বাড়িতে যেতে হবে। মজিদ উদাস গলায় বলো, যান, আপনারে আটকাইছে কে? শুধু আমরা যাব আপনার বাসা পর্যন্ত, আর কেউ বিরক্ত করবে না আপনারে। পদ্ম এবার কিছুটা চিৎকার করে উঠে বলে, আমাকে অন্য মেয়েদের মতো দুর্বল ভাববেন না। একদম পিছন পিছন আসবেন না আমার। একদম শেষ করে ফেলবো বলে দিলাম। মজিদ হাসি হাসি মুখ করে বলো, তাই? শেষ করেন দেখি। পদ্ম দৌড়ানো শুরু করে, সাথে মজিদরাও দৌড়ায়। পদ্ম হাঁপিয়ে ওঠে। সামনের রাস্তাটায় একদম মানুষ নেই। পদ্মের বুক কাঁপতে থাকে। হতবিহ্বল হয়ে যায় সে। কারা এরা? তার কাছে কি চায় ভেবে পায় না। হঠাৎ মজিদের কাঁধে কারো একটা হাতের ছোঁয়া পড়ে। মজিদ থেমে যায়। পদ্ম তখনও দৌড়াচ্ছে, আর মজিদের লোক দুটো তার পিছনে ছুটছে। ওদের থামতে বলো। মজিদ ঘুরে লোকটার দিকে তাকায়। শান্ত চেহারার একটা লোক, কিন্তু রেগে ক্ষিপ্ত হয়ে আছে দেখেই বোঝা যায়। মজিদ নিজের কাঁধ থেকে লোকটার হাত সরিয়ে দিয়ে বলে, এ ভাই, আপনি আবার কেডা? জানতো, বিরক্ত করবেন না। লোকটা হঠাৎ মজিদের গালে কষে একটা থাপ্পড় মারে। মজিদ প্রস্তুত ছিল না থাপ্পড়ের জন্য। ততক্ষণে মজিদের সাথে থাকা দুজন মজিদের কাছে ফিরে এসেছে তাকে মার খেতে দেখে। মজিদ নিচে পড়ে গেছে। সাথের লোক দুটো তাকে ধরে উঠায়। মজিদের ঠোঁট কেটে রক্ত পড়ছে। মজিদ আঙুল দিয়ে রক্তটুকু মুছে তাকায় সামনে থাকা লোকটার দিকে। তার চেহারা ভাবলেশহীন, মনে হচ্ছে কিছুই হয়নি। সাথে থাকা দুইজন ছুটে যায় লোকটাকে মারতে। মজিদ হাত দিয়ে থামায়। আপনি কে ভাই? মেয়েটাকে চিনেন? লোকটা ঈষৎ হাসে। কেন? না চিনলে একটা মেয়েকে বাঁচানো যাবে না? মজিদ হাসে, শুধু লোকটা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কাজটা ভালো করলেন না স্যার। আপনি ওই মজিদরে চিনেন না। মজিদ কতটা ভয়ঙ্কর তার কিছুই জানেন না আপনি। সাপের লেজে পা দিলেন। চলে আয় তোরা। এই বলে ঠোঁট মুছতে মুছতে একবার তাকায় মজিদ লোকটার দিকে। লোকটা এখনও কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। মজিদ আর তাকায় না। দুজন সাগরেতকে নিয়ে চলে যায় সেখান থেকে। লোকটা মনে মনে বলে, তুমি যেই হও মজিদ, তুমি ওই আরিফকে চেনো না। কতটা ডিয়ারিং সে খুব কম মানুষই জানে। তার প্রিয়তমার দিকে কেউ দৃষ্টি দিলে সে চোখ উঠিয়ে ফেলবে, তার বড়জোর 10 সেকেন্ড লাগবে। এরপর আরিফ একটা মিষ্টি হাসি দিয়ে বিড়বিড় করে বলে, কি ভেবেছো পদ্মরানী, এভাবে তোমাকে একা ছেড়ে দিব? তোমার দায়িত্ব নিয়েছি যে আমি। তুমি কোনোদিন জানতে পারবে না তোমার উপরে আসা সব ঝড় আমি আমার নিঃশ্বাসের সাথে উড়িয়ে নেওয়ার প্রতিজ্ঞা নিয়েছি। পদ্ম যেদিন থেকে কোচিংয়ে ক্লাস নেওয়া শুরু করেছে, আরিফ সেদিন থেকে ওর উপর নজর রাখছে। সন্ধ্যায় সে পদ্মর অগোচর তার পিছু পিছু যায়। চারদিক হায়েনা দিয়ে ভরা। এর মধ্য থেকে তার রানীকে তো তাকে বাঁচাতেই হবে। পদ্ম অনেকটা দূর রুদ্ধশ্বাসে দৌড়ে এসেছে, আর দৌড়াতে পারছে না সে। বাড়ির একটু কাছে এসে দাঁড়িয়ে পড়ে। পা দুটো আর চলছে না তার। হাঁটু কাঁপছে থরথর করে। সে এখনও জানে না তার পিছনে ওরা আর আসছে না। নিজেকে একটু শক্ত করে সে পিছনে ঘুরে তাকায়। একটু আশ্চর্য হয়ে যায় সে। কেউ নেই তার পিছনে। হাঁপাতে হাঁপাতে আর একটু উঁকি দিয়ে দেখে, কিন্তু কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচে সে। আর এই ভুল করা যাবে না, সে ঠিক করে। এমন সন্ধ্যা হলে হয় রিকশাতে আসবে, আর না হয় চেষ্টা করবে সন্ধ্যার আগেই ছুটি দিয়ে দিতে। কিন্তু লোকগুলো কারা? কি চায় তার কাছে? নেহাত ইপটিজার নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? পদ্ম বুঝতে পারে না। সৈকত, বাড়ি আছিস? মজিদের গলা শুনে সৈকত বেরিয়ে আসে। সে মাত্রই তার ক্যানভাস নিয়ে বসেছিল। মজিদকে দেখে ভুরু কুঁচকে সে বলো, কিরে তুই এখানে? তোকে না নিষেধ করেছি আমার বাড়ির কাছে আসবি না? মজিদ কেটে যাওয়া ঠোঁটে হাসে। আসলে কি করবি? মেরে ফেলবি?
সৈকত এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলে, ভেতরে আয়। মজিদ ভিতরে এসে বসে। সৈকত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি সমস্যা তোর? এখানে কেন এসেছিস? তোর নায়িকার যে আরেক নাগর আছে তা আমারে বলিসনি কেন? সৈকত অবাক হয়ে বলল, তার মানে কি বলতে চাস তুই? আর তোর ঠোঁট কাটলো কিভাবে? তোরে পদ্ম ম্যাডামের নাগর থাপ্পড় দিছে। সৈকত কিছুক্ষণ চোখ বড় বড় করে মজিদের দিকে তাকিয়ে থাকে, এরপর শব্দ করে হেসে দেয়। তাকে হাসতে দেখে মজিদ মুখ শক্ত করে বসে থাকে। হাসির কি হলো? এই না হলে এলাকার নামকরা মাস্তান, একটা মেয়ের পিছনে ঘুরতে যেয়ে থাপ্পড় খেয়ে চলে এসেছে। ভাগ্যিস বলিসনি মেয়েটা তোকে থাপ্পড় দিয়েছে। মজিদ উঠে দাঁড়ায়, সৈকতের চোখে চোখ রেখে বলে, পুঁতে ফেলবো একদম। সৈকত মজিদের দুই বাহু চেপে ধরে বলে, পদ্মর গায়ে ফুলের টোকা পড়লে তোর জীবন শেষ করে দেব আমি। হাত ছাড়িয়ে নিয়ে মজিদ আঙুল দিয়ে তার ঠোঁটের দিকে ইশারা করে। পদ্মনা ওর নাগরের। সৈকত এবার একটু সিরিয়াস হয়ে যায়। এই, তুই পদ্মের সাথে উল্টাপাল্টা কিছু করিসনি তো? না করলে কেউ কেন তোকে মারবে? মজিদ কিছু বলে না, মুচকে হাসে। আমি চললাম, পুঁতে ফেলবো এটাই তোকে জানানোর ছিল। আমার নাম মজিদ, গাল কাটা মজিদ। এই বলে হনহন করে বেরিয়ে যায় মজিদ। সৈকত মনে মনে বলে, যা করার আমাকেই করতে হবে। এই ব্যাটার উপরে আর ভরসা করা যাবে না। কিন্তু এই নতুন নাগরটা আবার কে? স্কুল ছুটির পর পদ্ম হোটেলে বসছে খেতে। কালকে সন্ধ্যার ঘটনার পর তার আজ ইচ্ছে করছিল না স্কুলে আসতে, কিন্তু আজ তার বেতন হলো। আর আগের মাসে টাকাটাও শেষ হয়ে গেছে প্রায়। টাকাটা এখন খুব দরকার তার। সে ঠিক করলো আজ কোচিংয়ে তাড়াতাড়ি ছুটি দেবে। এরপর বাড়ি ফেরার পথে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে যাবে। বাড়িতে অনেকদিন ইলিশ মাছ আসে না, বাকি মাসে যা হওয়ার হবে। এসব ভাবতে ভাবতে খাবার নিয়ে বসে পদ্ম। সে খেয়ালই করেনি কখন তার পাশে এসে কেউ বসেছে। পদ্ম ম্যাডাম ভালো আছেন? পদ্মের বিশ্রাম লেগে যায় তার কথায়। লোকটা পানি এগিয়ে দেয়। খুব চেনা চেনা লাগছে লোকটাকে তার। কোথায় যেন দেখেছে। পদ্মকভাবে তাকিয়ে থাকতে দেখে লোকটা বলো, চিনতে পারেনি নিশ্চয়? আমি সৈকত। এবার কি চিনেছেন? মাফ করবেন, কোন সৈকত? সে কি, আপনার প্রাণ বাঁচালো যে তাকে এরই মতো ভুলে গেলেন? পদ্ম জোর করে হাসার চেষ্টা করে। ও, আপনি? কেন, খুশি হননি আমাকে দেখে? পদ্ম অবাক হয়ে বলো, আপনাকে দেখে খুশি হওয়ার কি আছে? হ্যাঁ, তাও ঠিক। খুশি হওয়ার কিছু নেই, আবার অখুশি হওয়ারও তো কিছু নেই। পদ্ম নিশ্চিত এই লোকের মাথায় সমস্যা আছে। সে পাত্তা না দিয়ে খেতে থাকে। একটা কথা বলবো পদ্ম ম্যাডাম? পদ্ম চুপ করে থাকে। এখানে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। যত দ্রুত সম্ভব ক্লাস শেষ করে বাড়িতে যেতে হবে তাকে। কোনোভাবেই সন্দেহ করা যাবে না। আপনি ভীষণ সুন্দরী, একদম আগুন সুন্দরী। পদ্ম উত্তর দেয় না। এসব শুনলে তার বিরক্ত লাগে আজকাল। আমি আপনার একটা ছবি আঁকতে চাই। পদ্মের খাওয়া শেষ ততক্ষণে। সে উঠে দাঁড়ায়। সৈকতের দিকে তাকিয়ে বলে, আপনার কাজ যেমন ছবি আঁকা, আমার কাজ তেমন শিক্ষকতা করা। আপনি যেমন ছবি আঁকা ছাড়া কিছু বোঝেন না, আমি পড়ানো ছাড়া কিছুই বুঝি না। দয়া করে আমাকে বিরক্ত না করলে খুশি হব। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার আচরণে আমি বিরক্ত হচ্ছি। সৈকত হাসি দিয়ে বলে, আপনি খুব স্পষ্টবাদী। আই লাইক ইট। পদ্ম এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। সৈকতও আসে পিছন পিছন। আচ্ছা, আপনি যে বললেন আপনি বিরক্ত হন আমার আচরণে, যদি আরও বিরক্ত করি কি করবেন? আপনার প্রেমিককে দিয়ে থাপ্পড় খাওয়াবেন? পদ্ম অবাক হয়ে ঘুরে দাঁড়ায়। সৈকতের দিকে তাকিয়ে বলে, কি বললেন আপনি? কেন, আপনার প্রেমিক নেই? রাগে গা জ্বলে গেল পদ্মর। না হয় তাকে বাঁচিয়েছে, তাই বলে এমন গায়ে পড়া হবে কেন? এই যে শুনুন, সৈকত আমার নাম। সে আপনার নাম সৈকত হোক বা সমুদ্র, আমার দেখার বিষয় না। আমি খুব ভদ্রভাবে বলছি, আপনার এসব উটকো আচরণ আমার একদম পছন্দ হচ্ছে না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমি। কিন্তু সেজন্য যে আপনার এসব অদ্ভুত আচরণ, গায়ে পড়া স্বভাব আর আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে আসা, এসব আমি একদম সহ্য করব না। দয়া করে পরবর্তীতে আমার সাথে দেখা হলে কথা বলতে আসবেন না। বাহ, আপনাকে রাগলে অনেক সুন্দর দেখায়। আপনি এত রাখতে পারেন, আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। পদ্মার কোনো কথা না বলে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। সৈকত সেদিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। সারাদিন এত পরিশ্রমের পর খুব ক্লান্ত লাগে পদ্মর। তার উপর আজ সে আবার বাজারে গিয়েছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ইলিশ মাছ অনেকটাই কম দামে পেয়েছে। মনটা তার বেশ খুশি খুশি লাগছে। সে ঠিক করে বাড়িতে ফিরেই মাকে বলবে মাছ ভেজে ফেলতে। নিবিড়টা আসলে কি ভালো হতো, সব ভাই বোন মিলে একসাথে খেতে বসতে পারতো। মামা এই কাজটা প্রায় করতো। অনেক রাতে ইলিশ মাছ নিয়ে আসতো, তখনই মা বা মামিকে মাছটা ভেজে ফেলতে হতো। ওরা ঘুমিয়ে গেলেও মামা সবাইকে ডেকে তুলতো। রাতে খাবার খাওয়া হয়ে গেলেও ওই সময় সবাইকে একসাথে খেতে হবে। ইস, কি দারুণ ছিল সেসব দিন।
পদ্ম মামার কথা মনে করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাড়িতে এসে পদ্মের মনটা অসম্ভব ভালো হয়ে গেল। তার ভাইটা কাউকে কিছু না জানিয়ে বাড়ি চলে এসেছে। পদ্মকে দূর থেকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। পদ্মের হঠাৎ কান্না পেয়ে যায় খুশিতে। আরে স্যার স্যার, কি করিস? হাতে মাছ দেখিস না? মাছের গন্ধ লেগে যাবে তো গায়ে। নিবিড় তাও আপাকে ছাড়ে না। পদ্ম মুখে বললেও সেও চায় না নিবিড় তাকে ছেড়ে দিক। কতদিন ভাইটার গায়ের গন্ধ নেওয়া হয় না। সেই ছোট্ট ভাইটা তার দুম করে বড় হয়ে গেল। এখন চাইলেও আর জোর করে ভাইটাকে বুকের সাথে চেপে ধরা যায় না, গায়ের গন্ধটা নেওয়া যায় না। আপা, একটু জড়িয়ে রাখি না তোকে? তোর গায়ের গন্ধটা একদম আলাদা, কেমন যেন মামা মামা গন্ধ। পদ্মে দুই চোখ বেয়ে নোনা পানি পড়ে। সে মাছটা নিচে ফেলে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। না জানিয়ে চলে এলি যে? দেখলাম না জানিয়ে আসলে তোমরা খুশি হও কি না আমাকে দেখে। পাগল ছেলে একটা। সেতারা একটা গামছা এগিয়ে দেয় পদ্মের দিকে। এই নিবিড়, এখন ছাড় আপাকে, পরে এসব আহ্লাদের সময় পাবি। মেয়েটা কেবল আসলো অনেক খাটনির পর, গোসল করে খেয়ে নিবি আয়। নিবিড়কে ছেড়ে পদ্ম মায়ের দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দিয়ে বলে, মা, মাছটা কেটে ফেলো তো এক্ষুনি। আর মামিকে বলো পুরো মাছটা ভেজে ফেলতে। গরম ভাত দিয়ে ইলিশ ভাজা খেতে ইচ্ছে করছে মা। ভাই বোনরা সবাই মিলে আজ একসাথে খেতে বসবো। খুব ভালো দিনে নিবিড় এসেছে। বাজার করতে করতে বারবার ওকে মনে পড়ছিল। সে তার এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকে। এই কি তার সেই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল? মাছ কিনে এনেছে। সে তারা তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। সে চায় না তার চোখের পানি মেয়েটা দেখে ফেলুক। পদ্ম গোসল থেকে এসেই হম্বিতম্বি শুরু করেছে। এখনও কেন মাছ ভাজা হয়নি? ভাই বোনেরা এখনও কেন খেতে আসেনি? পদ্ম অবাক হয়ে দেখলো তার বোনগুলো হঠাৎ একটু সেজেছে। পুষ্পা মেরুন রঙের একটা থ্রি পিস পরেছে, চোখে কাজল দিয়েছে, আর কপালে ছোট্ট একটা কালো টিপ। কি সুন্দর না ওকে লাগছে। মাহিও বেশ সুন্দর একটা তোলা জামা পরে সেজেছে, মুখে একটু পাউডার দিয়েছে, তাকেও ভারী মিষ্টি দেখতে লাগছে। সবচেয়ে অবাক হয়েছে কুহুকে দেখে। সে এত সুন্দর একটা নীল শাড়ি পরেছে, চুলটা দারুণ করে বেঁধেছে, কপালে ছোট একটি টিপও দিয়েছে। তার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না পদ্ম। তার দিকে সবচেয়ে বেশি অবাক হয়ে দেখছে নিবিড়। শাড়িটায় মেয়েটাকে এত মানাবে সে কোনোদিন ভাবেনি। তার মনে হচ্ছে সেই মায়াবী মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে। মেয়েটা তো মিষ্টি কেন? পদ্ম সবার দিকে তাকিয়ে বলো, কি ব্যাপার রে, এত সাজগোজ সবার? কুহু এগিয়ে এসে বলো, কেন আপা, আমাদের কি সুন্দর লাগছে না? পদ্ম কুহুকে জড়িয়ে ধরে বলো, বড্ড বেশি সুন্দর লাগছে তোদের, আমি চোখেই ফেরাতে পারছি না। হঠাৎ নিবিড় এগিয়ে এসে পদ্মর হাতে একটা প্যাকেট তুলে দেয়। পদ্ম একটু অবাক হয়ে তাকাতেই নিবিড় বলে, আপা, তোর এই ভাইটা তোর জন্য একটা শাড়ি কিনে এনেছে। এই ওভাবে তাকাবি না, একদম কম দামি একটা শাড়ি, তোর ভাইয়ের প্রথম রোজগারের শাড়ি। এখন প্লিজ বকা দিবি না। কেন টাকা খরচ করলাম এটা বলে? খুব শখ হলো তোর জন্য আনতে। এটা পরে আয় না এখন। মামির মাছ ভাজা এখনও শেষ হয়নি, এর মধ্যেও পরে আয়, এরপর একসাথে বসে সবাই খাবো। পদ্ম কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খোলে। ধূসর জমিনের গোলাপি পাড় একটা মণিপুরি শাড়ি। তার ভাইটা কবে এত বড় হয়ে গেল? পদ্ম শাড়িটা মুখে গুজে হাউমাউ করে কেঁদে দেয়। ওর চার ভাই বোন ওকে দুপাশ থেকে শক্ত করে চেপে ধরে। দূর থেকে সেতারা আর জোহরা তাড়াতাড়ি করে সরে যায় সেখান থেকে। এই দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না, দেখলে নিজের উপর নিজেরই হিংসা হয় এত সুন্দর দৃশ্য দেখার জন্য। পদ্ম শাড়িটা পরে এসেছে, তেমন সাজেনি, শুধু একটু কাজল দিয়েছে চোখে, তাতেই একদম পরীর মতো লাগছে তাকে। পদ্ম আঁচল দুলিয়ে বাইরের ঘরে আসতেই তার চোখু চড়ক গাছ। এর মধ্যে বেলুন আর রঙিন কাগজ দিয়ে ঘরটা সাজানো হয়েছে। ওকে আসতে দেখে আচমকা ওর চার ভাই বোন চারদিক থেকে চিৎকার করে ওঠে, শুভ জন্মদিন আপা। পদ্ম স্তম্ভিত হয়ে যায়। আজ ওর জন্মদিন, অথচ ওর মনেই ছিল না। মামার সামর্থ্যের মতো খুব সুন্দর করে ওদের জন্মদিনটা পালন করত। পদ্ম এবার বুঝতে পারে কেন নিভিড় ওকে না জানিয়ে এসেছে। পদ্ম বেশ কিছুক্ষণ সময় নেই পুরো ব্যাপারটা হজম করার। এরপর দু হাত মেলে দেয় দুপাশে। ওর চার ভাই বোন এসে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে। পদ্ম ওদের মাথায় ঠোঁট ছোঁয়ায়। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। এত ভালো লাগা যে কোনোদিন তার জীবনে আসতে পারে সে ভাবতেই পারেনি। মামার কথা বড্ড মনে পড়ছে তার এখন। কোনো কথা বলতে পারে না সে, কণ্ঠ কাঁপছে, কিভাবে বলবে? জোহরা সবাইকে খেতে দিয়েছে। আজ সবার বায়না তারা আপার হাতে ভাত খাবে। পদ্ম বড় কড়াইতে ভাত মেখে ওদের খাইয়ে দিতে থাকে। বাইরে তখন তুমুল বৃষ্টি নেমেছে। হঠাৎ নিবিড় বলো, আপা, ভিজবি? সেতারা সাথে সাথে বলো, এই না না, ঠান্ডা লেগে যাবে। কে শোনে কার কথা? দৌড় দিয়ে পাঁচ ভাই বোন উঠোনে চলে গেল। সেতারা কিছু বলতে যেও বলো না, অনেকদিন ছেলে মেয়েগুলোর হাসি মুখ দেখা হয় না। যদি মজা করতে চায় করুক। সে আর জোহরা বারান্দায় দাঁড়িয়ে ছেলে মেয়েগুলোর মজা দেখে। এক একজন কাঁপছে ঠান্ডায়, তাও কারো উঠো আসার নাম নেই। সবাই মিলে পদ্মকে ধরলো।
আপা একটা গান করো। কুহু আর পুষ্প গান কর, তোরাই ভালো পারিস। কিন্তু তারা নাসর বান্দা, আজ আপাকেই গাইতে হবে। পদ্ম কলেজে থাকতে গান করতো, বহুদিন হয় সেসব চর্চা নেই, কিন্তু তারা কোনো কথাই শুনবে না। শেষমেশ পদ্ম গান ধরে। কুহু পুষ্প আর নিবিড় পরস্পর চোখ চাওয়াচাওয়ি করে, কারণ তারা আগে থেকেই অন্য পরিকল্পনা করে রেখেছে। গেটের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে, তারা জানে তারাই আসতে বলেছে। কুহু চোখ টিপে হেসে ওঠে। ততক্ষণে পদ্ম গান ধরেছে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। কিসেই কণ্ঠ, কিসে মায়াভরা আকুলতা গানের মধ্যে। আরিফ হতবাক হয়ে পদ্মর সুরে হারিয়ে যায়। হেড স্যারের রুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে টিচার্স রুমে দিকে যাচ্ছে মতি মিয়া। আগামীকাল স্কুলে পিকনিক হবে, তাই নিয়েই অনেক নির্দেশনা তার উপর। ভীষণ দৌড়ের উপর আছে সে আজ। বারান্দা পেরিয়ে টিচার্স রুমের দিকে যেতেই ডাক শুনে থমকে দাঁড়ায় সে। এই যে মতি চাচা, শুনছেন? মতি চাচা বলে একমাত্র পদ্ম ম্যাডামই ডাকে। ঠিক একজন না, আরেকজনও ডাকতো, কিন্তু অনেকদিন হয় সে মানুষটার দেখা মতি মিয়া পায় না। আজ এতগুলো দিন পর সেই ডাক শুনে হঠাৎ আনন্দে তার চোখে পানি চলে আসে। পিছন ঘুরে তাকাতেই মনটা ভালো হয়ে যায় তার। পদ্ম ম্যাডামের ভালোবাসার মানুষটা এসেছে। ওনার নাম আরিফ। মতি মিয়া জানে লোকটা কি সুন্দর মিষ্টি করে হেসে তার দিকে তাকিয়ে আছে। মতি মিয়া ছুটে গেল সেদিকে, হড়বড় করে বলো, স্যার এতদিন কোথায় ছিলেন আপনি? কেন আসেননি এই কমাস? কোনো খোঁজ ছিল না আপনার। কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? মতি মিয়ার এতগুলো প্রশ্ন শুনে আরিফ হাসে। মতি মিয়া অবাক হয়, সেই হাসির দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর করে হাসে মানুষটা, তাকে দেখতে আজ খুব ভালো লাগছে। শেষ যেবার দেখে মতি মিয়ার মন খারাপ হয়ে গিয়েছিল তাকে দেখে। কেমন এলোমেলো রুক্ষ হয়ে গিয়েছিল মানুষটা, অনেকটা বদলে গেছে এখন। চুলগুলো হালকা এলোমেলো হয়ে আছে বাতাসে। জঙ্গলের মতো গোপদারি কেটে চাপদারি রেখেছে। সাদা পাঞ্জাবিতেও ভীষণ মানিয়েছে তাকে। আপনি একটু দাঁড়ান, আমি পদ্ম ম্যাডামকে ডেকে আনছি। বলবো না যে আপনি এসেছেন। মতি মিয়া পা বাড়াতেই তাকে থামায় আরিফ। আরে আরে মতি চাচা, কি করছেন? আপনার পদ্ম ম্যাডামকে ডাকতে হবে না, আমি আপনার কাছেই এসেছি। আমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে আপনার, আমার অনুরোধ এটা। মতি মিয়া অবাক হয়ে তাকায় তার দিকে। তার কাছে আবার এই সাহেবের কী কাজ? তার মতো একজন কেরানির কাছে এত বড় লোক অনুরোধ করবে? বলেন সাহেব, কি করতে পারি আপনার জন্য? আমার সাধ্যমতো সাহায্য করব আমি। আরিফ আবার হাসে, কিন্তু সেই হাসিটা একটু লজ্জা মিশ্রিত। দেখতে বড্ড ভালো লাগে মতি মিয়ার। আরিফ একটু ইতস্ত করে একটা উপহার এগিয়ে দেয় মতি মিয়ার দিকে। রঙিন কাগজ দিয়ে মোড়ানো সুন্দর একটা উপহার। মতি মিয়া জিজ্ঞাসু চোখে আরিফের দিকে তাকাতে আরিফ মাথা চুলকে বলে, মতি চাচা, এই উপহারটা আপনার পদ্ম ম্যাডামকে দিবেন, বলবেন না যে আমি দিয়েছি, তাহলে সে হাতেই নিবে না। অবাক হয়ে মতি মিয়া বলে, তাহলে কি বলবো? বলবেন যে আপনি দিয়েছেন, ভিতরে একটা চিঠি আছে, প্যাকেট খোলার পর সে যা বোঝার বুঝে যাবে। মতি মিয়ার মুখটা চুপসে গেল। পদ্ম ম্যাডাম যদি তার উপর রেগে যায় আবার। কিন্তু এই মানুষটা এত আশা করে দাঁড়িয়ে আছে, তাকে অনুরোধ করেছে, সে না বলবেই বা কিভাবে? আরিফ মতি মিয়ার দিকে তাকিয়ে বলো, মতি চাচা, পারবেন না আমার জন্য এই কাজটুকু করতে? মতি মিয়া শুকনো একটা হাসি দেয়। মনে মনে ভাবে, কপালে যা আছে হবে, এই মানুষটাকে ফিরিয়ে দেওয়া যাবে না, এত আশা করে এসেছে। জি পারবো। আরিফের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। মতি মিয়া চলে যাচ্ছিল, তাকে থামায় আবার আরিফ। চাচা, এটাও রাখেন। আরেকটা প্যাকেট দেখে মতি মিয়া বলে, পদ্ম ম্যাডামের দিব তো? আরিফ হেসে বলে, না মতি চাচা, এটা আপনার জন্য। মতি মিয়া হতবাক হয়ে যায়, সে চোখ গোল গোল করে আরিফের দিকে তাকায়। এখানে আমার চাচির জন্য একটা শাড়ি আছে, আজ বাড়িতে যে শাড়িটা চাচিকে দিয়ে বলবেন শাড়িটা পরে সুন্দর করে সাজতে। এরপর দুজন মিলে রিক্সাতে ঘুরবেন, তারপর একটা সিনেমা দেখতে যাবেন, আসার পথে একটা রেস্টুরেন্টে বসে দুজন খাওয়া দাওয়া করবেন। মনে থাকবে? মতি মিয়ার ঘোর কাটছে না, শাড়ির সাথে কিছু টাকাও আছে, ওটা দিয়েই আজ সন্ধ্যাটা দুজন সুন্দর করে কাটাবেন। হয়তো অনেকদিন চাচিকে নিয়ে কোথাও ঘুরতে জানা। মতি মিয়া মাথা নিচু করে ফেলে। অসম্ভব কান্না পাচ্ছে তার। সে এতদিন জানতো মেয়েরাই মায়াবতী হয়। মায়াবতীর কোন সুবাচক শব্দ নেই। আজ তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কে বলেছে পুরুষদের মধ্যেও মায়া থাকে না? যদি না থাকবে, এই মানুষটাই কেন জাদু বলে তাকে মুগ্ধ করে নিল? আরিফ মতি মিয়ার কাঁধে হাত রাখে। মতি মিয়া ঈষৎ কেঁপে ওঠে। শুনুন মতি চাচা, ভালোবাসাকে বুকের কুঠুরিতে এমনভাবে আটকে রাখুন যেন কোনোভাবে বেরিয়ে যেতে না পারে। মন প্রাণ উজাড় করে ভালোবাসুন। কোনো খাত থাকা যাবে না সে ভালোবাসায়। মানুষটা তো আপনার, তাই তাকে ভালোবাসায় ডুবিয়ে রাখার দায়িত্বটাও আপনার। প্রতিটা মেয়ের মতো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা মায়া থাকে। আপনি তাকে যত ভালোবাসবেন, সে তত মায়া উগরে দেবে আপনার প্রতি।
তাই মাঝে মাঝে তাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলবেন, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর কিচ্ছু লাগবে না, দেখবেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। টপ টপ করে পানি পড়তে থাকে মতি মিয়ার চোখ থেকে। একটা মুচকি হাসি দিয়ে আড়ি বেরিয়ে যায় সেখান থেকে। মতি মিয়া ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, কোনোভাবে পারে না। কি বলে গেল মানুষটা তাকে। সে মনে মনে দোয়া করে এই মানুষটা যেন তার ভালোবাসাকে নিজের করে পায়, সে যেন চিৎকার করে বলতে পারে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঝাপসা চোখে তাকিয়ে থাকে সে আরিফের চলে যাওয়ার দিকে। মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে জোহরা। মেয়ে যে নতুন প্রেমে পড়েছে সে ভালো করেই বুঝতে পারছে, আর কার প্রেমে পড়েছে তাও সে জানে। মেয়েই হাসে তো এই কাঁদে, অকারণেই হড়বড় করে কথা বলে, নিবিড় পাশে থাকলে অতিরিক্ত ঢং করে। অনেক সহ্য করেছে জোহরা, আর নয়, এখনই লাগাম টেনে ধরতে হবে, না হলে পরে আফসোস করতে হবে। কুহু অবাক হয়ে মাকে বলে, মা ওভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে? জোহরা ভুরু কুচকে বলো, সেদিন বিয়ের কথা শুনে তো কান্নাকাটি করলি কেন তুই? ছেলেটা অনেক ভালো, পরিবারের অবস্থা ভালো, ঝামেলা নেই কোনো, সমস্যা কি হতো রাজি হলে? কুহু মায়ের সামনে দাঁড়িয়ে বলো, মা আবার সেই কথা বলছো তুমি? আমি এখন বিয়ে করব না, পড়াশোনা করবে এখন। জোহরা চাপা গলায় রেগে বলো, পড়াশোনা করবি? বিদুষী হবি? পড়াশোনার দৌড় দেখেছিস তো, রূপও নেই ভালো, এরপর বুড়ো বামও পাবি না বিয়ের জন্য। কুহুর মনটা খারাপ হয়ে যায়। মা আগে এভাবে কথা বলতো না তার সাথে, বাবা চলে যাওয়ার পর থেকে এভাবে কথা বলে সব সময়। বাবা থাকলে কখনো এভাবে বলতে দিত না মাকে। কুহু মায়ের হাত ধরে বলে, কি হয়েছে মা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? এভাবে কথা বলছো কেন? জোহরা হাত ছুটিয়ে নিল কুহুর। হিসিয়ে বলো, কোনো ভুল করিস না কিন্তু কুহু, এটা ভুল করার বয়স, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, যদি কোনো ভুল করিস একদম শেষ করে দেব। কুহুর বুকটা ধক করে ওঠে। মা কি তাহলে সবটা বুঝে ফেললো? কিন্তু কি দেখে বুঝবে? সে তো নিবিড়ের সাথে এসব নিয়ে কিছু বলেইনি কখনো, আর নিবিড়ও তাকে কখনো এসব বলেনি। সে আদৌ জানেও না নিবিড় ভাইয়ের মনে কি আছে। কুহু ভয়ে ভয়ে বলো, মা কোন ভুলের কথা বলছো তুমি? জোহরা মেয়ের দু বাহু শক্ত করে চেপে ধরে বলো, বুঝতে পারছিস না কোন ভুলের কথা বলছি? নিবিড়ের সাথে কি সম্পর্ক তোর? কুহু হতবাক হয়ে গেল, মা কিভাবে সব জেনে ফেলল? মা নিবিড় ভাইয়ের সাথে কি সম্পর্ক হবে আমার? কোনো সম্পর্ক নেই। আছে কি নেই আমি খুব ভালো করে জানি। একটা কথা শুনে রাখ, যদি উল্টোপাল্টা কিছু দেখেছি তার পরের দিনই তোকে বিয়ে দিয়ে বিদায় করে দেব। বাপ নেই রূপ নেই, তোর এত শখ আসবে কেন? কুহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জোহরা মেয়েকে ছেড়ে দেয়। কুহু ঠায় দাঁড়িয়ে কাঁদতে থাকে শুধু। মেয়ের কান্না দেখে মনটা একটু নরম হয় জোহরার। একটু ইতস্ত করে আস্তে আস্তে মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মারে একটা কথা সবসময় মনে রাখবি, মা কখনো সন্তানের খারাপ চায় না। হয়তো এখন তোর মাকে শত্রু মনে হতে পারে, কিন্তু একদিন ঠিক বুঝবি মা কেন এসব বলেছিল। তুইও একদিন মা হবি, সেদিন মায়ের কষ্ট তুই নিজেই বুঝতে পারবি। কুহু মাকে হঠাৎ জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে দেয়। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা আমি নিবিড় ভাইকে ভালোবাসি, আমার মনটা তার জন্য অস্থির হয়ে আছে, আমি কিছু ভাবতে পারছি না তাকে ছাড়া, তুমি এমন আদেশ আমাকে দিও না। কিন্তু এগুলোর কিছুই বলা হয় না কুহুর। সে শুধু শব্দ করে কাঁদতে থাকে। কিন্তু মেয়ে না বললেও জোহরা খুব ভালো করে মেয়ের মনের কথা বুঝতে পারে। মা শোন, নিবিড়ের স্বপ্ন অনেক বড় হওয়া। তুই হয়তো জানিস না, নিবিড়ের বাবা তোর ফুফুকে তালাক দিলেও তার ছেলেকে সে খুব ভালোবাসে। ছেলের নামে 2 বিঘা জমিও রেখেছে সে। এই কথা আমি, তোর বাবা আর তোর ফুফু ছাড়া কেউ জানে না। এমনকি পতর বিয়ের জন্য তোর বাবা সেই জমিতে হাত দিতে চায়নি, কারণ নিবিড়ের বাইরের দেশে পড়তে যাওয়ার অনেক ইচ্ছে। দেশে পড়া শেষ হয়ে গেলে সে ওই জমি বিক্রি করে দিয়ে বাইরে চলে যাবে। আর নিবিড়ের চেহারাও রাজপুত্রের মতো, কত ভালো ভালো পরিবারের মেয়েরা ওকে বিয়ের প্রস্তাব দিবে তখন। তোর কি আছে মা? কিচ্ছু নেই। না বাপের টাকা আছে, না রূপ আছে, আর না ভালো পড়াশোনা। হয়তো এখন আবেগের বশে দুইজনই ভুল করে ফেলবি, কিন্তু নিবিড় একসময় নিজের ভুল বুঝতে পারবে। তখন তোকে আর ওর ভালো লাগবে না। সে আরও বড়লোক ঘরের সুন্দরী মেয়ে চাইবে তার পাশে। সেই কষ্ট, সেই যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না মা। সেই অসহ্য কষ্টের থেকে এখনই তুই ওকে ভুলে যা। এইটুক কষ্ট কিছুই না তার কাছে। জোহরা থামে। কুহু স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। হাত পা থরথর করে কাঁপছে তার। সত্যি কি সে অনেক বড় ভুল করে ফেলছে? কিন্তু নিবিড় ভাইকে তো কখনোই এমন মনে হয়নি তার। সে কি কখনো এতটা অহংকারী হবে? কুহু জব করে একটা চেয়ারে বসে পড়ে। মাথা কাজ করছে না তার। একদিকে নিবিড় ভাইয়ের প্রতি টান, আর একদিকে মায়ের এই কথা। সে এখন কোন দিকে যাবে? পদ্মর সামনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে মতি মিয়া। পদ্ম রেজাল্ট তৈরি করছে। আজকের মতো এই কাজ শেষ করতে হবে তাকে।
আগামীকাল স্কুলের রেজাল্ট আর পিকনিক একই সাথে। নিঃশ্বাস ফেলার সময় নেই কারো। অনেকক্ষণ মতি মিয়াকে তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়ে তাকায় তার দিকে। কি ব্যাপার মতি চাচা, কিছু বলবেন? মতি মিয়া জোর করে একটু হাসে ফ্যাকাশে মুখে। পদ্ম চশমা খুলে ভুরু কুঁচকে তাকায়। কি হয়েছে আপনার মতি চাচা, সব ঠিক আছে তো? মতি মিয়া কি বলবে ভেবে পায় না। হঠাৎ তার হাতের দিকে উপহারের প্যাকেটটা দেখে বেশ অবাক হয় পদ্ম। ওটা কি চাচা, কার জন্য উপহার আনলেন? ইয়ে মানে আপনার জন্য পদ্ম ম্যাডাম। পদ্ম একটু অবিশ্বাস্য চোখে তাকায় মতি মিয়ার দিকে। তার জন্মদিন মতি চাচা মনে রেখেছে? উঠে দাঁড়িয়ে মতি মিয়ার মুখোমুখি দাঁড়ায় সে। মতি মিয়া তার দিকে তাকাতে পারছে না। আপনি মনে রেখেছেন মতি চাচা গতকাল যে আমার জন্মদিন ছিল? বেশ অস্বস্তিতে পড়ে যায় মতি মিয়া। গতকাল যে পদ্ম ম্যাডামের জন্মদিন ছিল সে জানতই না। শুকনো একটা হাসি দিয়ে বলো, জি জি মনে রেখেছি। পদ্ম উপহারটা হাতে নিয়ে বলো, কেন এত খরচ করতে গেলেন চাচা? তবুও অনেক খুশি হয়েছি আমি। গতকাল রাতে আমার ভাই বোনগুলো সারপ্রাইজ দিয়েছে আমাকে। এসব বলতে বলতে প্যাকেটটা খুলতে যায় পদ্ম। সাথে সাথে তাকে থামায় মতি মিয়া। পদ্ম ম্যাডাম, পদ্ম ম্যাডাম। চোখ ছোট করে তার দিকে তাকিয়ে পদ্ম বলে, কি হয়েছে? দেখি কি আছে ভেতরে। চুপসে যায় মতি মিয়া। আমতা আমতা করে বলে, বাড়ি যেয়ে দেখবেন পদ্ম ম্যাডাম। পদ্ম হাসে। নিশ্চয়ই সাধ্যের বাইরে যে মতি চাচা তার জন্য কিছু কিনেছে। সে রাগ করবে বলে এখন দেখতে দিচ্ছে না। একটু রাগ দেখিয়ে বলে, বেশ তাই হবে, তবে এত খরচ আর করবেন না। আপনাকে লেবু চা করে এনে দিই পদ্ম ম্যাডাম। পদ্ম হেসে মাথা নাড়ে। মতি মিয়া একরকম দৌড়ে চলে যায়। ভাগ্যিস পদ্ম ম্যাডাম খোলেনি প্যাকেটটা তার সামনে। ভীষণ রেগে যেত, আর সব রাগ তার উপর দিয়েই যেত। শান্ত মানুষের রাগ সবচেয়ে ভয়ঙ্কর। আরিফ ভাই। হ্যাঁ আকাশ, বলো, কি খবর এনেছো? ছেলেটার নাম সৈকত, পেশায় চিত্রশিল্পী, ছবি টবি আঁকে। আচ্ছা, আর কি জানতে পারলে? শহরে নতুন এসেছে, আগে চট্টগ্রামে থাকতো, ওখানেই গ্রামের বাড়ি। পদ্মর সাথে ওর কি সম্পর্ক? পদ্ম ম্যাডামের সাথে ওর কোনো সম্পর্ক নেই আরিফ ভাই। ও পদ্ম ম্যাডামকে বিরক্ত করে। এমনকি পদ্ম ম্যাডামের পিছনে কিছু মাস্তানও ফিট করেছে। তার নাম মজিদ। কিন্তু পদ্ম ম্যাডাম তাকে পাত্তা দেয় না, বিরক্ত হয় তাকে দেখলে। সে জোর করে কথা বলার চেষ্টা করে, কিন্তু পদ্ম ম্যাডাম তাকে সুযোগ দেয় না। আরিফ মুচকে হাসে। সৈকত ছেলেটার ছবি দেখেছে সে। যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য। সুদর্শন পুরুষ বলতে যা বোঝায় সে তাই। এমন একজন সুদর্শন পুরুষ কোনো মেয়ের পিছনে এতদিন যে কোনো মেয়েরই পটে যাওয়ার কথা, কিন্তু পদ্ম তাকে পাত্তা দেয় না। তার মানে পদ্মর মনে এখনো শুধু সে আছে। হঠাৎ হাসি মুছে ফেলে সে। যাই হোক, একদম চোখে চোখে রাখবে, পদ্মর গায়ে যেন একটা ফুলের টোকা পর্যন্ত না পড়ে। একদম শেষ করে দেব তাহলে তোমাকে। আর যদি খুব বেশি ঝামেলা করে তাহলে তো জানোই কি করতে হবে। কোনো চিন্তাই করবেন না আরিফ ভাই। আকাশের জান থাকতে কেউ পদ্ম ম্যাডামের দিকে খারাপের দৃষ্টি পর্যন্ত দিতে পারবে না। খুব ভালো, এখন যাও। আকাশ চলে যেতেই আরিফ চেয়ারে হেলান দিয়ে বসে। পকেট থেকে পদ্মের একটা ছবি বের করে বিড়বিড় করে বলে, পদ্ম, আমার পদ্ম রানী, তোমার উপর কোনো ঝড় বাতাস আমি আসতে দেব না। তোমাকে তো আমার কাছে ফিরতেই হবে। আমি জানি তুমি ফিরবে, শুধু কিছু সময়ের অপেক্ষা। আর আগামীকালই আমি দেখতে পারবো আমার প্রতি তোমার ভালোবাসার কোনো খুঁত আছে কিনা। ছোট করে হেসে ছবিটা পকেটে ঢুকিয়ে রাখে আরিফ। সারাদিন অনেক খাটনি গেছে আজ পদর। বাড়িতে ফিরে কয়টা খেয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় সে। ভীষণ ক্লান্ত লাগছে তার। হঠাৎ তার চোখ যায় পাশের টেবিলের উপর রাখা উপহারের প্যাকেটটার দিকে। সেদিকে তাকাতেই স্মিত একটা হাসি দেয় সে। মানুষটা কয়টা টাকাই বা বেতন পায়, তার মধ্য দিয়ে মনে করে তার জন্মদিনে উপহার এনেছে। আসলেই মতি চাচার মতো মানুষ হয় না। সে প্যাকেটটা বিছানার উপর এনে ওটা খোলে, কিন্তু উপহারটা দেখে হতবাক হয়ে যায় সে। ভীষণ সুন্দর একটা শাড়ি, গাঢ় সবুজ রঙের একটা কাতান শাড়ি, উপরে সোনালি কাজ। কি যে ভীষণ সুন্দর শাড়িটা! পদ্ম স্তম্ভিত হয়ে যায়। শাড়ির উপর বারবার হাত বুলোয় সে। অনেকদিন হয় এই রঙের শাড়ি পরা হয় না তার। আরিফ একদিন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলেছিল, তোমাকে গাঢ় সবুজ রঙে অসম্ভব রূপবতী লাগে। আরিফের সাথে দূরত্ব সৃষ্টির পর আর সেই রং পড়েনি, কিন্তু শাড়িটা তো সুন্দর। পদ্মর মনে হচ্ছে এখনই পরে ফেলে, কিন্তু একটু খটকা লাগে তার। এত দামি শাড়ি সত্যি মতি চাচা দিয়েছে তাকে? পদ্ম একটু উল্টে পাল্টে দেখলো, শুধু শাড়ি না, সেই সাথে আরও উপহার আছে। একটা কৃত্রিম ফুলের সবুজ গাজরা। এই রঙের গাজরা হয় পদ্ম জানতই না। মনে হচ্ছে এই শাড়িটারই জন্য বোধহয় স্পেশালি বানানো হয়েছে এটা। সেই সাথে 2 ডজন সবুজ পাথর চুড়ি আর একটা পান্না পাথর রঙা আংটি। পদ্ম যেন ঘোরের মধ্যে চলে গেছে শাড়িটা দেখে।
একটু আয়নার সামনে দাঁড়ায় সে শাড়িটা গায়ে ফেলে, চোখ থেকে চশমা খুলে দেয়, চুলগুলো ছেড়ে দেয়। এত সুন্দর লাগছে তাকে, নিজেই চোখ ফেরাতে পারছে না। শাড়িটা একটু ভালো করে দেখছিল সে, তার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না এই শাড়ি তাকে মতি মিয়া দিয়েছে। হঠাৎ একটা ভাঁজ করা কাগজ শাড়ির মধ্য থেকে টুপ করে নিচে পড়তেই বেশ চমকে ওঠে পদ। শাড়িটা বিছানার উপর ফেলে কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে তুলে নেয় সে। তার মনটা কেমন অস্থির হয়ে আছে, সে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে। তার অবচেতন মন কি তাহলে অন্য কিছু চাচ্ছে? আমার ফুটন্ত পদ, কি বলে সম্বোধনটা করব অনেকক্ষণ ধরে ভাবলাম, শেষমেশ এটাই ঠিক মনে হলো। তুমি তো আমারই পদ, আমার প্রিয়তমা। তোমার সান্নিধ্য না পাওয়া অসুখ আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। নির্দোষ হয়েও দোষীর কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়েছ তুমি। আমি অনন্ত প্রতীক্ষায় প্রতিটা দিন গুনছি। আমি জানি তুমি আমার কাছে ফিরবে, ফিরতেই হবে। ভালোবাসার জাল ছিঁড়ে কি কেউ বের হতে পারে? আমার পরীর মতো প্রেয়সী, তোমার জন্য আমি আমার ছোট রাজ্যটা সাজিয়ে রেখেছি। তুমি আসবে, পদ্মর মতো ফুটে আলোকিত করবে এই অন্ধকার রাজ্য। আমি সেই দিনের অপেক্ষায় আছি। তোমাকে প্রথম দিন দেখেই তোমার প্রেমে পড়েছি আমি। না, এটা শুধু তোমার ওই রূপের জন্য না, তোমার মধ্য একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলার পর বুঝছি আমি তোমার মায়ে ডুবে গেছি। আমার চাঁদের মতো লাবণ্যময় সুখ, আমাকে আর ডুবিয়ে দিও না। টেনে তুলো আমাকে তোমার কাছে। অভিমানের পালা শেষ করে ধরা দাও আমার বাহুডোরে। আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর কোনো জ্বর তোমাকে স্পর্শ করতে পারবে না। একটাবার আমার ডাকে সাড়া দাও, আমি সারা পৃথিবী ওলটপালট করে দিতেও রাজি। ঘুষ হিসেবে শুধু চাইব তোমার ওই রক্তিম ঠোঁটের একটুখানি সুধা। তুমি একটাবার সব ভুলে এক পা বাড়িয়ে দাও, আমি নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেব তোমার ভালোবাসায়। তোমার জন্মদিনে তোমার পাশে থাকতে পারিনি, তাই ছোট্ট একটু উপহার তোমার জন্য পাঠালাম। জানি রাগ করবে, ছুঁড়ে ফেলে দিবে, তাও চাতক পাখির মতো আশা নিয়ে বসে থাকবো। শাড়িটাকে গায়ে জড়িয়ে শাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেবে তুমি। সেই সৌন্দর্য দেখার জন্য আমি 7 জন্ম অপেক্ষা করতেও রাজি। যদি শাড়িটা পরো তবে বুঝবো আমি ক্ষমা পেয়েছি। সেদিন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটা বোধহয় আমি হব। আর রাগ করে থেকো না আমার পদ্মরানী, শুধু একটা কথা বলেই শেষ করব। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ইতি। একজনের ভালোবাসায় ডুবে থাকা ব্যর্থ প্রেমিক। পদ্মমোট 18 বার চিঠিটা পড়েছে, এখন মোটামুটি মুখস্থ হয়ে গেছে তার চিঠিটা। সে খেয়াল করলো তার 2 গাল বেয়ে অনর্গল পানি পড়ছে। অদ্ভুত একটা সুখের মতো ভেসে যাচ্ছে সে। ন্যায় অন্যায় ঠিক ভুল এসব কি সবসময় মানুষের মাথায় থাকে? আবেগ সব কিছুকে ভুলিয়ে দেয়। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে সে অপার একটা সুখে। চিঠিটা পাশে রেখে শাড়িটা মুখের সাথে চেপে ধরে সে জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে। সে কি অনেক জুলুম করে ফেলেছে আরিফের উপর? আরিফ কি কোনোদিনও জানতে পারবে তাকে কষ্ট দিয়ে তার কয়েক গুণ বেশি কষ্ট সে নিজে প্রতিনিয়ত বয়ে নিয়ে চলেছে? সে মন ভরে শাড়িটার ঘ্রাণ নিতে থাকে। শাড়িটা পাশে রেখে আবার চিঠিটা হাতে নেয় সে। জর্জরে পরিষ্কার লেখাগুলোর উপর আঙুল ছোঁয়ায়। কেঁপে কেঁপে ওঠে সে। মনে হচ্ছে বুঝি আরিফের লেখা না, আরিফের আঙুলই আঙুল ছুঁয়ে দিচ্ছে। এত কিছুর মধ্যেও সে খেয়ালই করেনি কখন দরজা খোলা পেয়ে কুহু এসে দাঁড়িয়েছে তার পাশে। কুহুর মনটা আজ ভীষণ খারাপ। আপার সাথে কথা বলে মনটা হালকা করতে এসেছিল সে, কিন্তু এসে দেখলো আপা একটা কাগজ মুখের সাথে চেপে ধরে কাঁদছে। পাশে সুন্দর একটা শাড়ি পরে আছে, সাথে গহনা। সে দেখে বুঝে গেল এটা কে দিতে পারে। সে পদ্মর কাঁধে হাত দিয়ে বলো, আপা তুমি কাঁদছো? পদ্ম আচমকা কেঁপে ওঠে। তড়িৎ বেগে তাড়াতাড়ি চোখের পানি মুছে চিঠিটা লুকিয়ে ফেলে সে। কুহু মুখ টিপে হাসে। পদ্ম তড়িঘড়ি করে বলে, কিরে তুই এখানে, কিছু বলবি? কুহু উত্তর দেয় না, শাড়িটার কাছে এসে বলে, আপারে শাড়িটা কি সুন্দর, কে দিল তোমাকে এটা? পদ্ম হড়বড় করে বলতে লাগলো, কথা আটকে যায় বারবার তার মুখে। কে দিবে? কেউ দেয়নি, আমি নিজে কিনেছি। কারো দিতে হবে কেন? আমি নিজে কিনতে পারি না? কুহু অবাক হওয়ার ভান করে বলো, কিনেছো তা তো ভালো কথা, এতে রেগে যাওয়ার কি হলো? পদ্ম একটু হাসার চেষ্টা করে বলে, কই রাগ করলাম, একটুও রাগ করিনি। কুহু শাড়িটা নিজের গায়ে মেলে আয়নার সামনে দাঁড়ায়। মুগ্ধ হয়ে যায় সে নিজেকে দেখে। আপা, এই কালো মেয়েটাকে এই শাড়িতে এত ভালো লাগছে, তোমাকে না জানি কেমন লাগবে। আশপরাও তোমার রূপ দেখে লজ্জা পাবে। পদ্ম লাজুক হেসে বলে, সবসময় বাড়িয়ে কথা বলা তোর। কুহু ছলছল চোখে আপার দিকে তাকায়। কতদিন পর আপার এই হাসিটা সে দেখছে। সব যেন আগের মতো হয়ে যায়। আপা যেন অনেক সুখী হয় আরিফ ভাইকে নিয়ে, এই কামনা করতে থাকে সে। পদ্ম তখন আপন মনে হাসতে কুটকুট করে। প্রায় আধা ঘন্টা যাবৎ স্কুলের সামনে একটা টং দোকানে বসে আছে আরিফ। এ পর্যন্ত গুনে গুনে 12 কাপ চা খেয়েছে সে। এখনো পদ্মর দেখা নেই। উত্তেজনায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার।
পদ্ম কি শাড়িটা পরবে, নাকি গতকালই ফেলে দিয়েছে সে শাড়িটা? তার ভালোবাসা কি মিথ্যে হবে যাবে? আর ভাবতে পারে না আরিফ। একটা সিগারেট ধরায় দুশ্চিন্তায় থাকলে ধূমপান করে সে মাঝে মাঝে। কিছুই ভালো লাগছে না তার। পদ্ম রোজ 9টায় স্কুলে আসে, এখন বাজে 9টা 20। দেরি করার মানুষ তো পদ্ম নয়, তাহলে কেন দেরি হচ্ছে? ও আবার অসুস্থ নয় তো? হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করে সে। দাপুটে আরিফ কখন যে একটা শিশুর মতো ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিয়েছে ভাবলে নিজেই অবাক হয়ে যায়। কতক্ষণ এভাবে কাটিয়েছে সে জানে না। হঠাৎ একটা রিক্সা এসে থামে পদ্মর স্কুলের সামনে। আরিফ নিশ্চিত এটা পদ্ম হবে না, কারণ পদ্ম কখনো রিক্সা ব্যবহার করে না, হেঁটেই চলাফেরা করে। সে বিরক্তিতে অন্যদিকে ফিরে চোখ মুখ কুঁচকে বসে। হঠাৎ তার কি মনে হলো সে জানে না। সামনের দিকে তাকাতেই তার দম আটকে আসে। জ্বলন্ত সিগারেট জ্বলতে জ্বলতে আঙুলের একদম কাছে চলে এসেছে। সেদিকে খেয়ালই নেই তার। মনে হচ্ছে সে অন্য কোনো ভুবনে চলে এসেছে, কারণ এই ভুবনে পড়ে আসতে পারে না। এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ায় সে। ঠোঁট কাঁপতে থাকে তার সমান তালে।